আরো একটা 23শে জানুয়ারি, আবার আমাদের বাঙালিদের আবেগের জায়গা, আমাদের হৃদয়ের খুব আঘাতের একটা জায়গা, নেতাজি সুভাষচন্দ্র বসু, মানে যাকে হয়তো আজকের দিনে আমরা হয়তো কাছে পেতে চেয়েছিলাম, হয়তো আমরা চেয়েছিলাম যে তিনি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী হন, কিন্তু 1945-এর পর থেকে তিনি কোথায় আছেন কিভাবে আছেন আমরা জানি না। কিন্তু প্রচুর গুঞ্জন দেখা দিয়েছিল, প্রচুর কথাবার্তা, অনেক রকমের বিষয় হয়েছিল। আমরা সেই সমস্ত বিতর্ককে দূরে সরিয়ে এমন একটা জায়গায়, এমন একটা মানুষের কাছে পরিচয় বা তার সঙ্গে আপনাদের দেখা করাবো এই ভার্চুয়াল মাধ্যমেই। তার নাম রীতা ব্যানার্জি, যিনি গুমনামি বাবাকে দেখেছিলেন। এখন গুমনামি বাবা আর নেতাজির মধ্যে কি সম্পর্ক, সেই বিতর্কে আমরা যাব না। গুমনামি বাবাই কি নেতাজি ছিলেন কি ছিলেন না আমি কিছু বলবো না, আমার টকেটিভ চ্যানেলের মাধ্যমে বলবেন রীতাদি তিনি কি দেখেছিলেন। এবং সেটাই আমার মনে হয় যে আজকের দিনে আরো একবার আমরা খুঁজে দেখার চেষ্টা করি, কাছে পাওয়ার চেষ্টা করি যে গুমনামি বাবার মধ্যে বা গুমনামি বাবার মধ্যে বা তার কাছে বা তার যে সত্তা তার মধ্যে কি নেতাজি ছিলেন। আসুন, কোনো আর দেরি করবো না, একদম সোজাসুজি রীতা ব্যানার্জি যিনি আমার সঙ্গে রয়েছেন, গুমনামি বাবা বা ভগবানজি অযোধ্যার কাছে, অযোধ্যার একেবারে অ্যাডজাসেন্ট আমরা বলতে পারি, যে ফৈজাবাদ জায়গা, সেখানে যেখানে গুমনামি বাবা ছিলেন, মানে গুমনামি জীবন যাপন করেছিলেন, ঠিক সেখানেই থাকতেন রীতাদি, এখনো তিনি সেখানেই আছেন। তো আমার সৌভাগ্য হয়েছিল যে রীতাদির সঙ্গে কথা বলার। এখন রীতাদি, আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি একটা স্কুলের অধ্যক্ষা ছিলেন, আপনি গুমনামি বাবাকে খুব কাছে থেকে দেখেছেন। এখন তিনি নেতাজি কি নেতাজি নন সেটা নিয়ে প্রচুর বিতর্ক। এটা যারা সাপোর্ট করেন তারা বলবেন হ্যাঁ তিনি নেতাজি, যারা সাপোর্ট করেন না তারা বলবেন রেড়ে করে তেড়ে আসবেন এখনই এই কথাগুলো শুনলে। কিন্তু আমি আপনার কাছে একটাই বিষয় জানতে চাইবো যে আপনি খুব ভালো মানুষ, আমি আপনার সঙ্গে মিশেছি, খুব দেখে যেটা মনে হচ্ছে ইউ আর আ ভেরি পিওর সোল। তো সেই জায়গা থেকে বলুন যে ওয়াজ হি অ্যান ইম্পোস্টার, যেটা তার সম্পর্কে বলা হয়, মানে ইনি কি ইম্পোস্টার ছিলেন? How can I say that? I cannot say that. আমার তো কোনোদিন মনে হয়নি কি হি ক্যান বি আ ইম্পোস্টার, বিকজ যা যেরকম যেরকম সিচুয়েশন আমার সামনে এসেছে, আই হ্যাভ ফেসড, তো দ্যাট ডাজন্ট এনিওয়ে সে দ্যাট হি মাইট হ্যাভ বিন ইভেন মাইট হ্যাভ বিন অ্যান ইম্পোস্টার। আমার চোখে উনি ইম্পোস্টার ছিলেন না। উনি একটা খুবই স্পিরিচুয়ালি, ওই স্পিরিচুয়াল টাইপ অফ আ পার্সন, খুবই ভালো মানুষ। আর মানে আই ফল শর্ট অফ অ্যাডজেক্টিভস টু প্রেজ হিম ফর হিম। আমি প্রথম থেকেই ওনাকে এই ভেবেই দেখেছি কি উনি নেতাজি সুভাষচন্দ্র বোস। তবে শুরুতে যখন আমরা যেতাম এটা ভেবে যেতাম কি আমরা যাচ্ছি নেতাজির কাছে। ধীরে ধীরে ওনার সাথে আমাদের এত ভালো টার্মস হয়ে গেল, এত ভালো, মানে আমাদের কদিন না দেখতে পেলেই উনিও অস্থির হয়ে যেতেন। আমরা সংসারী মানুষ একটু ব্যস্ত হয়ে যেতাম, কিন্তু উনি ব্যস্ত হয়ে যেতেন আমাদের সাথে দেখা করার জন্য। তো কিছু একটা কোনো একটা স্লিপ লিখে পাঠাতেন, মাতাজিকে পাঠাতেন, একটা চিঠি লিখে পাঠাতেন যে তোমরা তো অনেক ব্যস্ত মানুষ, তোমরা শহরের অনেক নামী মানুষ, তোমরা অনেক পয়সাওয়ালা মানুষ, এইসব লিখতেন। ওনার মানে পড়ে সেই চিঠিগুলো মনে খুব কষ্ট হতো আমাদের যে উনি কত কষ্ট পাচ্ছেন, আর আমরা ব্যস্ততার মধ্যে ওই সময় পাইনি কি যাই ওনার সাথে দেখা করে আসি। তখন উনি যখন এইসব লিখতে পারেন, তোমাদের আমার কাছে আসার তো কোনো দরকার নেই, আমার দরকার হলে আমি জগদম্বা মাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব, যদি কিছু দরকার হয় আমার দরজায় তোমরা নয় ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাও, তোমাদের আসার দরকার নেই। দ্যাট মিনস উনি চাইতেন কি অনেকদিন তোমরা আসোনি, এবার এসো। নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে আমরা যারা পড়েছি, আমাদের তো বই পড়া সম্ভব হয়েছে, আমরা বাবার মায়ের কাছে তাদের কথা শুনেছি, তার কথা শুনেছি, বা আমাদের ঠাকুমা দাদুর কাছে শুনেছি, কিন্তু আপনি একদম সামনে থেকে সেই মানুষটাকে দেখেছেন। আমি আমি জাস্ট জানতে চাইবো যে এই গুমনামি বাবা যার কথা আপনি বলেন, যাকে আপনি দেখেছেন, আর সুভাষচন্দ্র বসু যার কথা আমরা পড়েছি, যাকে আমরা খানিকটা কানেক্ট করার চেষ্টা করি এই গুমনামি বাবার সঙ্গে, কিন্তু একটু প্লিজ বলুন তো যে সুভাষচন্দ্র বসু সম্পর্কে আমরা যেটা জেনেছি যে তিনি খুব আবেগপ্রবণ মানুষ ছিলেন, আবার খুব পাওয়ারফুল মানুষ ছিলেন। যেমন তার ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব বোধহয় ভারতবর্ষে সেই সময় কারোর ছিলই না। শুধু আমরা বাঙালিরা নয়, গোটা ভারতবাসী সেই সময় বিলিভ করতো, এবং তার পপুলারিটি সেটা আকাশ ছোঁয়া ছিল। আর ওই মানুষটাকে যখন দেখেছিলেন, মানে গুমনামি বাবাকে, এই দুজনের মধ্যে কানেকশনটা কোথায়, মানে কোথায় মিল পেতেন আপনি?
দেখো, সব থেকে আগে তো আমি বলবো কি, এই গুমনামি বাবা নামটা শুনলে আমার খুব খারাপ লাগে, আমার ভীষণ কষ্ট হয়। উনি গুমনামি ছিলেন না। গুমনামি অবশ্য, গুমনামি বাবা বলে এখানে কেউ ওনাকে ডাকতো না, ওটা তো মিডিয়ার দেওয়া গুমনামি বাবা। তবে আমার শুনলে খুব কষ্ট হয়। আমরা ওনাকে ভগবানজি বলতাম। আর উনি যে চিঠিপত্র আদান প্রদান প্রদান হতো আমাদের মাঝে, মানে আমরা তো লিখতাম না চিঠি, উনি যখনই আমাদের চিঠি লিখতেন, তো উনি নিচে লিখতেন এক মজবুর। আর ওটা লেখার মানে ফন্টটা, মানে লেখার যে ওইটা ছিল উর্দুর মতন লেখা, যেমন উর্দুতে নিচে একটা ওই ডট দেয়, তো ওই ওরকম করে দিতে ঠিক মতো উর্দুতে লেখা রয়েছে, এক মজবুর, দশনামি সন্ন্যাসী। আর এমনি কয়েকটা নাম উনি লিখতেন। আর যে মানে তুমি বলছো যে উনি, ওনার কিরকম পার্সনালিটি ছিল, পার্সনালিটি আমি কখনো ওনাকে দাঁড়িয়ে তো আমরা দেখিনি। উনি বিছানায় হুম, মানে শোয়া বসা হুম। এরকম ওতেই দেখেছি। আমাদের সামনে কখনো উনি উঠে দাঁড়িয়ে হাঁটাচলা করেছেন তা না। তবে মানে পার্সনালিটি আমি তোমাকে বর্ণনা করতে পারবো না কিরকম পার্সনালিটি ছিল ওনার। ওনার কিরকম কথাবার্তার একটা ওই ছিল, কি রেজোনেন্স ছিল ওনার গলার আওয়াজে, সেটা অনুভব করলেই মানুষ বুঝতে পারে। আই ক্যানট এক্সপ্লেন দ্যাট। উনি কত একাধবার, আমরা তো এমনিতে বিকেলবেলা যেতাম সন্ধ্যের দিকে, একাধবার এরকম কোনো কাজে বা কিছু দুপুরে গেছি, তো উনি হয়তো বেশ বেশ দূরে একটুখানি নিজের হুম। হয়তো চান টান করছেন, সেখান থেকে মানে জগদম্বা মা বলে ডেকেছেন বা কন আয়া হ্যাঁ বলেছেন। তো একজন হচ্ছে মানে আহ, ওই ইকো হচ্ছে এইরকম, কি গলার আওয়াজ, এত ভারী আর এত সুন্দর, মানে আই ক্যানট এক্সপ্লেন, কানে এখনো বাজে। একদমই, কথাবার্তার মানে তো আপনি কোনো ওই বলছেন। নেই। হোয়াট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, হোয়াট লেভেল অফ স্পিকিং, কি ওনার মানে আহ, কত জ্ঞান ছিল, এক্সপ্লেন করা মুশকিল। বই পড়তে ভালোবাসতেন। বই তো অনেক একদম ভরা রয়েছে এখানে। দেখো না, যদি ওই সব ট্রেজারিতে পড়ে আছে, পড়ছে। আর যেটুকুন ওখানে ট্রান্সফার করেছে রামকথা সংগ্রহালয়তে, তো হুম। বইয়ের তো কোনো ওই নেই। ওর স্ট্যান্ডার্ড অফ বুকস একটা কোনো সন্ন্যাসী পড়ে না। যে সময়টা আপনি তাকে দেখেছিলেন, সেই সালটা কত হবে? 1900? আমি 75 76-এ দেখে হবো, আমার এক্সাক্ট উনিশশো ডেট মনে নেই ভাই। হ্যাঁ, হ্যাঁ, 1975 সাল। মানে তার হ্যাঁ। আগের, স্বাধীনতার আগের কোনো কথা তিনি বলতেন? উনি দেখো অনেক কথা বলতেন, আমার মনে নেই এখন ওই কথা, মানে এক্সাক্ট কথাগুলো আমি যদি কোট না করতে পারি, তো আই উইল নট কাম আপ উইথ অল দোজ থিংস। তবে হ্যাঁ, এইসব বলতেন কথা, অনেক বড় বড় লোকেদের কথা, অনেক মানে সেগুলো আমার মনে নেই। আর স্পেশালি আমার হাজবেন্ডের হুম, সাথে বা আমার ফাদার ইন লর সাথে উনি এইসব কথা বলতেন। আমার সাথে এসব কথা হতো না, বাট আমি তো থাকতাম সঙ্গে, তো আমি শুনতে হুম, পারতাম। হুম, হুম। তো রিলেটিং টু দ্য কান্ট্রি এন্ড অল এসব বলতেন, এক্সাক্ট কি বলতেন আমার মনে নেই। এক্স্যাক্টলি। আপনি, আপনার সঙ্গে বোধহয় প্রথম দেখা হয়নি, প্রথম আপনার পরিবারের কার সঙ্গে দেখা হয়েছিল ওনার, এবং তার কি আমার রিয়াকশন, শ্বশুর, মানে? আচ্ছা। আমার শ্বশুর মশাই ডক্টর টি.সি. ব্যানার্জি, উনি হুম, ওনার সাথে সব থেকে আগে দেখা হয়েছিল। ওনাকে এই জগদম্বা মা উম, ডাকতে এসেছিলেন আমাদের হুম, ক্লিনিকে। তো হুম, আহ, আমার ফাদার ইন ল বলেছেন আমি ওখানে যাব না, অযোধ্যা, হুম, আপনি এখানে নিয়ে আসুন, আমি খুব ভালো করে এখানেও দেখে নেবো, ওষুধ দেবো সব। তো উনি হুম, তখন বললেন কি না, উনি কারোর সাথে দেখা করেন না, ওনাকে আমি হুম। আনতে পারবো না, আপনাকেই যেতে হবে। তো আমার শ্বশুর আচ্ছা। একটুখানি ওনার, উনি শুনে রেখেছিলেন কি ফেজাবাদে এরকম একজন, অযোধ্যাতে একজন রয়েছেন, তা উনি নেতাজি সুভাষচন্দ্র বোস লোকে বলে টলে। আর এক একজন বাঙালি কিছুদিন আগে ওনার কাছে এসেছিলেন যে আমাদের একজন সন্ন্যাসী আছেন, উনি ওনার জন্য আমাদের একটা বাড়ি চাই, তো আপনি আমাদের একটু হেল্প করে দেবেন। তো অনেক স্পেসিফিকেশন দিয়েছিলেন যে হুম, হুম, এরকম হুম, জায়গায় হবে, এরকম হবে, হুম, কেউ ওনাকে ডিস্টার্ব করবে না। তো আমার শ্বশুরমশাই বলেছেন হ্যাঁ দেখে দেবো, কিন্তু আই নিড সাম টাইম। তো তাকে তারপরে তো ওরা চলে গেছিলেন, কিন্তু তারপরে আর ওনারা আসেননি এখানে, আমাদের এখানে। তো ওইটা বোধহয় ওনার মাথায় ছিল। তো উনি যেই মাতাজি বলেছেন যে উনি কারোর সাথে দেখা করেন না, তো
ওনার মনে হলো এমন তো নয় যে এটা উনি, তাই জন্য উনি ক্লিনিক থেকে উঠে সোজা চলে গেলেন, না কাউকে না বলে চলে গেলেন মাতাজিকে নিয়ে ভগবানজিকে দেখতে। তারপরে অনেক দেরি হচ্ছিল, আমরা বাড়ির লোকেরা চিন্তা করছিলাম ওনার জন্য। যখন উনি বাড়িতে এলেন তো আমরা কিছু বলিনি যে কোথায় চলে গেছিলেন আমাদের না বলে টলে, ওয়েটিং কি একটু বসুন তো আমরা কথা বলি। ততক্ষণে উনি বললেন, জানো আজ আমি কার সাথে দেখা করে এসেছি? আজ আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে দেখা করে এসেছি। আপনি এই বলছেন আমার মানে গুজবাম্পস হচ্ছে একদম। these were his first lines. উনি বলেন, জানো আজ আমি কার সাথে দেখা করে এসেছি? আজ আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে দেখা করেছি। একবারও উনি বলেননি যে একজনকার সঙ্গে দেখা করতে গেছি কি তাই এমনি দেখতে সেমনি দেখতে, মনে হলো নেতাজির মতন দেখতে, এসব কিছু নয়। হি ওয়াজ Why 100% why শিওর। why was he so confident? কেন এতটা কনফিডেন্ট ছিলেন? মানে আগে দেখেছিলেন বা কনফিডেন্ট তো আপনাদের উনি পরিবারের দেখে, কেউ দেখেছিল? আসলে ওনারা আমার শ্বশুর মশাই শাশুড়ি ওরা আগেও হুম, দেখেছিলেন, আমরা তো ছবি আচ্ছা দেখেছি। ওনারা লখনৌতে নেতাজিকে দেখেছিলেন। উনি আচ্ছা 36 কি 38-এ লখনৌ এসেছেন, হুম, তখন আমার হুম, শ্বশুর মশাই আর শাশুড়ি দেখেছিলেন। আচ্ছা তো আগে ওরা দেখেছেন, শাশুড়ি তো লখনৌতে দেখেছেন আর শ্বশুরমশাইও বোধহয় কোথাও দেখেছিলেন। তো উনি আর তারপরে যা কনভারসেশন ওনাদের মধ্যে হয়েছিল ওখানে ভগবানজির সাথে, তো এই যখন মানে আর কি ওনার কি প্রবলেম টবলেম শুনে নেবার পরে যখন আর কি আমার শ্বশুরমশাই বেরোবেন ওখান থেকে, তো উনি বলেছিলেন যে এগুলো তো আমি অনেকবার বলেছি। তো হুম, 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 উনি বললেন যে डॉक्टर बैनर्जी यहाँ से निकलने के बाद आप मेरे बारे में किसी को कुछ नहीं बताएंगे, क्योंकि मैं एक रजिस्टर्ड सन्यासी हूं। मेरा नाम दुनिया की रजिस्टर से काट दिया गया है, काट दिया गया है, केटे जाएनी। नॉट दैट पीपल हैव फॉरगॉटन मी, पीपल हैव कट माय नेम फ्रॉम द रजिस्टर। দুনিয়া রেজিস্টার থেকে আমার নাম লোকেরা কেটে দিয়েছে। তখন তার আমার মানে শ্বশুরমশাই বললেন, হ্যাঁ ভগবানজি আপনি যদি, বাবা আপনি যদি, আচ্ছা একটা জিনিস এখানে বলবো, উনি হিন্দিতে বলতেন, আমরা বাংলাতে বলতাম। তো আমার আচ্ছা শ্বশুরমশাই বলেন, আপনি নিজের মুখে যদি কারোকে কিছু না বলেন, আমি কাউকে কিছু বললে কেউ কেন বিশ্বাস করবে? অ্যান্ড ইট ইজ হুম, স্টিল টুডে কি রীতা ব্যানার্জি মিথ্যে কথা বলছেন, রীতা ব্যানার্জি ঠিক কথা বলছেন না। ঠিক আছে, আই ডোন্ট ওয়ান্ট টু প্রুভ। তো আমি কারোকে গিয়ে বলতে যাইনি, সবাই আমার কাছে যারা এসেছে আমি তাদের বলেছি। সো আমার কোনো ওই নেই কি আমি প্রুভ করতে চাই কি হ্যাঁ উনি নেতাজি ছিলেন। আমার মনে হয়েছে তোমার না মনে হোক, এতে আমার কোনো ওই নেই। তো উনি হিন্দিতে বলতেন আর আমরা বাংলাতে বলতাম। তো আমার কেন শ্বশুরমশাই হিন্দিতে বললেন যে ভাই হিন্দিতে কেন আপনি যদি বলতেন? কিছু মানে না বলেন। বাংলা বাংলা কি বলতে পারতেন না নাকি বলতে চাইতেন না? আহ নিশ্চয়ই বলতে চাইতেন না, কেন বলতেন না, তবে মাঝে মাঝে এক একটা কথা মুখ থেকে বেরিয়ে যেত। চিঠি লিখতেন, তাতে লিখে ফেলতেন আমার, মেরি বহুত প্যারি ফুল রানীমা লিখতে গিয়ে যে আমার লিখে ফেলতেন। তো ভাব মানে উই উইল হ্যাভ টু ডিসাইফার হোয়াট ইট ওয়াজ। তো এই হচ্ছে কি, তারপরে উনি বললেন যে এইসব কথা হওয়ার পরে আমার শ্বশুরমশাই চলে এসেছিলেন। কখনো ওনার সঙ্গে অন্য কেউ দেখা করতে যেতেন বা আপনাদের সেই সময়, মানে শুধু আপনাদের কেন, সেই সময় ওনার যে ভক্তরা ছিলেন তাদেরকেও অ্যালাউ করা হতো না? এরকম কোনো সিচুয়েশন কখনো হতো যে যেহেতু উনি ভগবানজি নামে পরিচিত ছিলেন, যেহেতু একটা কিছু আধ্যাত্মিক লোক ওনার সঙ্গে কিছু লোক ওনার সাথে লোকাল আর কি দেখা করতে যেতেন, হয়তো বস্তি টস্তিতেও আসতেন, বস্তি টস্তি থেকেও। তো যারা আসতেন তারা ওই ওনার ঘরে যে জানলা ছিল সেই জানলার ওই পারে বসতেন, অত পর্দা পড়ে থাকতো, আর উনি ভেতর থেকে কথা বলতেন। তাছাড়া আহ অনেক লোকে শুনেছি আসতেন, কলকাতার থেকে লোকেরা আসতেন 23 জানুয়ারির আশেপাশে, আর দুর্গাপুজোর সময় আসতেন। তখন তখন এক আধবার যারা আসতেন কলকাতার বাঙালিরা, একজন তো সন্তোষ ভট্টাচার্য ছিলেন, ওরা এক আধজন আসতেন আমাদের ক্লিনিকেও, আমার শ্বশুরমশাই আমার হাজবেন্ড এদের সাথে দেখা হতো, আমার সাথে দেখা হয়নি।
ক্লিনিকে ওরা দেখা করে যা কথাবার্তা বলার কোনো দরকার হলো হুম। কিছু করে চলে যেতেন তখন। হুম। তো দুর্গাপুজো আর আমরা এমনি যখনই যে মানে আমাদের কোনো এই ছিল না কি আগে থেকে ওনাকে জানিয়ে আমরা দেখা করতে যাবো, তাই দেওয়ার নো মিনস। তখন তো আর টেলিফোন আর ওইসব ওনার কাছে ছিল হুম। না কি আমরা বলবো কি আজ আসতে পারি কিনা, গেলাম দেখা হলো তো ঠিক আছে, না হলে ফিরে এলাম। এটা কমই হয়েছে কি আমাদের কখনো ফিরে আসতে হয়েছে। আমাদের ওই সময় ছিল বেশিরভাগ আমরা সানডেতে যেতাম, কারণ কি আমাদের ক্লিনিক সানডেতে বিকেল বেলাটা বন্ধ থাকতো, তাই জন্য বিকেল বেলায় বেশিরভাগ আমি আর আমার হাজবেন্ড যেতাম। তো আর তাছাড়া 23 জানুয়ারির আশেপাশে আমাদের একটা চিঠি পাঠাতেন যে এই তারিখ থেকে এই তারিখ, জাস্ট 7-8 days বিফোর অ্যান্ড আফটার 23rd জানুয়ারি কেউ আমার বাড়িতে আসবে না। আর হি ওয়াজ সো স্পেসিফিক অ্যাবাউট এভরিথিং। কেউ মানে প্রত্যেকের নাম, আমরা যারা যেতাম প্রত্যেকের নাম, ফুলরানী মা, গোরখপুরের আমার জেঠি শাশুড়ি আসতেন, ওনার নাম, সবাইকার নাম, এও আসবে না, এও আসবে না, এও আসবে না, স্পেসিফিক্যালি ওটা লিখতেন। কেউ আসবে না, কেউ মানে এও আসবে না, এও আসবে না। কারণ কারণ সেই সময় ও কদিন আমার বাড়িতে বিশেষ পুজো হয়। আর সেম লেটার দুর্গাপুজোর সময়ও আসতো। দুর্গাপুজোর 7-8 দিন আগে পেছনে আমাদের অ্যালাউড থাকতো না। আর আমরা কোনোদিন চেষ্টাও করিনি। কেন কেন শুধু শুধু বিরক্ত করবো ওনাকে দেখার জন্য কি কে আসছে না আসছে। জন্মদিনের সময় তো ওনার বাড়িতে কলকাতার থেকে সমস্ত জিনিস আসতো। ওনার জিনিস সব কলকাতার থেকেই আসতো, পরার যে কাপড় জামা, মিষ্টি, জন্মদিনের সময় মিষ্টি দই কেক সমস্ত আসতো। তো আর ইনভেন্টরি হয়ে আসতো, এগুলো তো সব ওখানে নিশ্চয়ই ট্রেজারিতে রাখা আছে, সেই ওইগুলো ইনভেন্টরি গুলো, যেগুলোতেও না সব লেখা থাকতো যে এটা এত ডিবে, এটা এত, এই সমস্ত জিনিস ওনার ওখান থেকেই আসতো। তো উনি জগদম্বা মার হাতে আমাদের জন্য ওই প্রসাদ বলে পাঠান। মানে আপনি যে কথাগুলো বলছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানুষটি ভীষণ আবেগপ্রবণ ছিলেন। আমরা আমরা নেতাজি সম্পর্কে যেটা পড়েছি, তিনিও ভীষণই ভীষণই আবেগপ্রবণ মানুষ ছিলেন। তিনি ভীষণ ব্যক্তিত্বপূর্ণ মানুষ যেমন ছিলেন, সাহসী মানুষ যেমন ছিলেন, কিন্তু আবেগ তার মধ্যে ভরে ভরে ছিল। ছোট ছোট বিষয়ে অভিমান করা, তো কখনো এই ভগবানজির মধ্যে কোনো অভিমানের বিষয় দেখেছেন? হুম হুম হুম। ওইটা যদি বলি তো পুরো গল্পর ওইটাই সার বলতে পারো আর কি। মানে ওটা শুনলেই তুমি একটা আন্দাজ লাগাতে পারো কি এরকম কথা কি একটা ইম্পোস্টার বলতে পারে। একটা ইম্পোস্টার এরকম কথা বলতে পারে না। একবার আমরা গেছিলাম, এই ওনার একটা ফিলিপসের রেডিও ছিল, ওটা একটু নষ্ট হয়ে গেছিল। আমার হাজবেন্ডকে বললেন এটা আমার ঠিক করিয়ে দেবে। তো হাজবেন্ড হ্যাঁ করিয়ে দেব, কিন্তু উনি বলেছেন কি এটা তোমাকে নিজে থেকে নিজের সামনেই তৈরি করাতে হবে, কারণ আমি চাই না এর অরিজিনাল পার্টস বেরিয়ে যাক। তো আমার হাজবেন্ড বললে হ্যাঁ করিয়ে দেবো, তো সেটা নিয়ে আসা হলো, ওটা ঠিক করানো হলো। একদিন দুপুরবেলা আমার হাজবেন্ড বললেন কি আমি যাচ্ছি, এটা ভগবানজিকে দিয়ে ফিরে আসবো এক্ষুনি। তো আমি বললাম আমিও যাব। মানে ও যাবে ভগবানজির কাছে আর আমি যাব, এটা আমি ভাবতেও পারতাম না। তো আমি বললাম আমিও যাব। তো বললেন না তোমাকে আমি নিয়ে যাব না, কারণ আমার এটা ক্লিনিকের টাইম হচ্ছে, আমি শুধু ওনাকে দিয়ে আর চলে আসবো। তো আমি বললাম ঠিক আছে আমিও চলে আসবো। বলেন না তুমি গেলে উনি কিছুতেই শুনবেন না, বলবেন বসো। আমাকে উনি ভীষণ ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন। তো উনি বললেন না তোমাকে নিয়ে গেলে আমি আসতে পারবো না, উনি ঠিক বলবেন বসো। আমি বললাম আচ্ছা আমি প্রমিস করছি আমি বসবো না, আমি কিছুতেই, উনি বললেও আমি বসবো না। তো বললো কি, তো একটুখানি রাগ করি আর কি রাজি হলো নিয়ে যেতে আমাকে। তো আমি গেলাম, আমরা দুজনে গিয়ে ওখানে যেমন প্রত্যেকবারে খটখট করতাম, তো মাতাজি আসতেন দরজাটা খুলতেন। ওই সময় ওনার স্নান টান করার সময় ছিল। উনি ভেতর থেকেই বললেন জগদম্বা कौन है। बोलें फुलवा रानी है और बच्चा जी हैं। তো বললেন बैठने बोलो। যেই বললেন बैठने बोलो সেই তো হয়ে গেছে। আমার হাজবেন্ড একদম গোমরা মুখ করে দেখো, আমি বলছিলাম তুমি গেলেই বসতে বলবেন। আমি বললাম তুমি চিন্তা করো না, আমি সামলাচ্ছি। তো আমি বললাম আচ্ছা কিছুক্ষণ তারপরে না, আমি বললাম বাবা রাগ করলেন। তো ওদিক থেকে আর কোনো উত্তর এলো না। না আমি বললাম আগে বাবা আজ বসবো না।
তো চুপ করে গেলেন, আর ওর দিক থেকে কোনো কথার আওয়াজ যতক্ষণ না আসে বা উনি আমাদের অ্যালাউ না করেন আমরা জায়গাটা ছাড়তে পারি না। তো কিছুক্ষণ যখন উনি কিছু বললেন না, তো আমি বললাম বাবা রাগ করলেন? একটু পরে ওনার আওয়াজ এলো, রাগ? যার মা বাবা থাকতে মা বাবা নেই, ভাই বোন থাকতে ভাই বোন নেই, নিজের দেশ থাকতে দেশ নেই, এমনকি নিজের দেশকে নিজের বলার অধিকার নেই, সে কি কখনো রাগ করতে পারে? হ্যাঁ, অভিমান করতে পারে। এই কথাটা উনি পুরো বাংলাতেই বলেছিলেন। এটা কি একটা ইম্পোস্টার, কেউ আমাকে বলে দিক কি এটা ইম্পোস্টার কেউ বলতে পারে? কেউ জানবে যে আমি সেই সময় যাব আর আমি বসবো না, এই এই কথার আমাদের মধ্যে আদান প্রদান হবে, এটা কি একটা ইম্পোস্টার বলতে পারে এই কথা? ঠিকই, মানে আপনার এই কথাটাই বোধহয় এই পুরো ইন্টারভিউটার একটা সারাংশ, এবং এটা মানে এটার পরে আর কিছু প্রশ্ন করার বোধহয় দরকার নেই, কিন্তু তবুও কিছু টুকরো প্রশ্ন তো শুনতেই হয়। এবং ওই যে আছে কুছ তো লোক কহেঙ্গে, লোক মানে লোকেরা তো বলবেই, নেতাজি পরিবারের তরফ থেকে কখনো আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল যখন তিনি বেঁচে ছিলেন, বা ভগবানজি মারা যাওয়ার পরে? না, যতক্ষণ ও বেঁচে ছিলেন যতদিন, ততদিন কেউ কোনো ওই করেনি, কন্ট্যাক্ট করেনি। উনি দেহ রাখার পরে ওই যখন পেপারে টেপারে বেরোনো শুরু হলো, তখন ওই ললিতা বোস এসেছিলেন দিল্লি থেকে। এসে উনি আমাদের সঙ্গেই ছিলেন, আমাদের বাড়িতেই ছিলেন। আমার হাজবেন্ড ওনাকে নিয়ে গেল রামভবনে, হুম, সমস্ত জিনিস টিনিস খুলে ওনাকে দেখানো হলো। উনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন, এটা তো সব আমার কাকার জিনিস। তারপরে কদিন ছিলেন, যাওয়া আসা করতেন, অনেক চেষ্টা করলেন, আহ কেস টেস করার চেষ্টা করলেন। তারপরে এলাহাবাদ হাইকোর্ট থেকে একটা উনি রিট ফাইল করলেন, আর তারপরে উনি চলে গেলেন, 3-4 দিন ছিলেন, তারপরে চলে গেলেন। তারপরে আর উনি কখনো আসেননি। তারপরে এই মিশন নেতাজি যবে থেকে শুরু হয়েছে, হুম, এদের সঙ্গে হুম, ওই জয়ন্তী দি, জয়ন্তী রক্ষিত ওনার হুম, হুম, হাজবেন্ড, জয়ন্তীদির হুম, ভাই, এরা সব হুম, কয়েকবারই আমাদের এখানে এসেছেন, ওদের অনুজ চন্দ্রচূড় এদের সাথে আমাদের এখানে হুম, এসেছেন। হুম। যখন আর বেঁচে উই ছিলেন, আর স্টিল ইন কন্ট্যাক্ট। আচ্ছা, খুব ভালো আচ্ছা, মানুষ ওরা, আমরা এখনো কন্ট্যাক্টে আছি, মানে পার্সোনাল কন্ট্যাক্ট হুম, আমাদের হুম। এখন হয়ে গেছে। যখন বেঁচে ছিলেন ভারত সরকারের তরফ থেকে কেউ যেত, দেখেছিলেন কখনো, শুনেছিলেন কখনো? মানে এটা খোঁজ করার জন্য কি? হ্যাঁ, যে কেউ এসছে কিনা, মানে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন কারণ ওই এরিয়ায়, বা কখনো আপনারা গেছেন সেই সময় কেউ এসছে? আহ না, আহ, এমনি না, আমার হাজবেন্ডকে উনি একবার ডেকেছিলেন যে তুমি অমুক সময় আসবে, এই সকালের সময় বোধহয় 10টা 11টা টাইম দিয়েছিলেন, হুম, অমুক সময় হুম, আসবে, তো উম, হুম, দরকারি কাজ আছে। তো হুম, বাই চান্স ওটা ওনার, আমার হাজবেন্ডের ক্লিনিকের টাইম ছিল, আর ক্লিনিকে লোক মানে পেশেন্ট ছিল বলে ও সেই সময় যেতে পারেনি, ভাবলো হুম, অন্য সময় চলে যাব। হুম, তো যখন গেল, যখন ফ্রি হলো গেল, তো উনি বললেন তুমি আজকে একটা লাইফ টাইমের অপরচুনিটি মিস করেছো। আজ এমন একজন এসেছিল যার সাথে আমি তোমার দেখা করাবো ভেবেছিলাম, কিন্তু তুমি আসলে না। এই বললো কি, মানে আমার এই মানে অসুবিধে ছিল তখন, আমার ফাদার ইন ল মারা গেছিলেন, তো একলাই হয়ে গেছিল ক্লিনিকে, দুজন হলে চলে যেতে পারতো। তো অনেক জিজ্ঞেস করলো কে এসেছিল বাবা একটু বলে দিন, বললেন না, তুমি আসোনি, ইউ হ্যাভ মিসড দ্য অপরচুনিটি। এবার কে এসেছিল তো আমরা জানি না, আর যা তোমরা শুনছো আমরাও তাই শুনেছি, কে এসেছিল সে এসেছিল, আমাদের কখনো কারোর সাথে দেখা হয়নি। চশমা পরতেন? হ্যাঁ, চশমা পরতেন। কি কি রকম এমনি হয়তো ফ্রেন্ডশিপ চশমা করতেন? না পরতেন, কিছু পড়লেন তো চশমা পরলেন, অনেকক্ষণ তো থাকতাম, কিছু পড়ছেন কিছু করছেন। নেতাজির আমরা তো ওই চশমা 6টা সাড়ে মানে 6টার সময়, গোল চশমা, কিন্তু ওনার কি গোল গোল চশমা, মানে চশমা, গোল গোল চশমা, চশমা? গোল্ডেন ফ্রেমের গোল চশমা। ওখানে সব পাওয়া গেছে তো ওনার চশমা টশমা, হুম, 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 সব তো হুম, আছে। হুম, হুম। তেলে ভাজা খেতে নেতাজি খুব ভালোবাসতেন। আহ ওনার মানে বাড়িতে ভগবান। কেউ গেলে, ওনার বাড়িতে কেউ গেলে কিছু না খেয়ে আসতে পারবে না। আর ভাবো তখন তো আর গ্যাস ট্যাস ছিল না, তখন ওই উনুনে, কাঠের উনুনে মাতাজি তৈরি করে দিতেন,
নিমকি, আমাদের যে ওই তিকোনা হুম, নিমকি হুম, গুলো হুম। হয়, সেইগুলো মাতাজি বসে বসে বানাতেন। আর খেতাম। তো বলতেন কি, দেখো তো একটু নিচে এগিয়ে বলতেন কি, দেখি তো খাস্তা হয়েছে কিনা। কুরকুর আওয়াজ হবে, আমরা খাবো, উনি শুনবেন, তখন বুঝবেন যে ওটা খাস্তা হয়েছে কিনা। আর নিজে খেতেন? আমাদের সামনে কখনো খাননি। খাদ্য বড় জোর রসিক ছিলেন, চাটা, ভালোবাসতেন। চা, চা, হ্যাঁ, চা ওনার সেই ইম্পোর্টেড কাপস এর মধ্যে, যেগুলো চা কাপ গুলো এখন ওখানে হ্যাঁ, রাখা হ্যাঁ, আছে, হ্যাঁ। ওইসব কাপে আমরা চা খেয়েছি। আর ওই যেমন কলকাতার ফেমাস ওই লিফ ওয়ালা টি, এত হুম, হুম, সুন্দর গন্ধ। পাতা চা। তার সঙ্গে আবার হুম, ওই ধোঁয়ার একটুখানি গন্ধ, ওই কাঠের উনুনে হ্যাঁ, হ্যাঁ, হতো হ্যাঁ, বলে সেই। আর কলকাতার থেকেই আসতো ওনার ওই যে ব্রিটানিয়ার ক্রিম ক্র্যাকার বিস্কিট, হ্যাঁ, 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 সেটা হ্যাঁ। পুরো 16 কেজি যে ওই টিন ভরে আসতো, পুরো টিনই আসতো। সেইটা আচ্ছা, আবার উনি বলতেন মাতাজিকে কি, তুমি তাওয়ার ওপর গরম করে দাও। আচ্ছা, আরো কুরকুরে হওয়ার জন্য হ্যাঁ, খাস্তা। আরো কুরকুরে হুম, হবে আর ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আপনি কখনো তাছাড়া ওনাকে কিছু রান্না কিছু যদি কিছু যদি না থাকতো, হ্যাঁ, তো যা তরকারি রান্না হতো ওনার, সেইটাই আচ্ছা। বলতেন ওইটাই একটুখানি দাও। মানুষ ভালোবাসতেন। হ্যাঁ, মানুষ ওই তো বলছি, কিছুদিন যদি আমরা না যেতাম, তো হুম। উনি তখনই একটা চিঠি লিখে পাঠাতেন কি, তোমাদের আসার দরকার নেই, তোমরা অনেক ব্যস্ত মানুষ, আমার কিছু দরকার হলে আমি চেয়ে নেবো, আনিয়ে নেবো। এমন কিছু জিনিস ওনার বাড়িতে সেই সময় দেখেছিলেন যেটা দেখে আপনার মনে হয়েছে, হয়তো আপনার পরিবারের সবাই খুব শিওর ছিলেন কিন্তু আপনি হয়তো অতটা শিওর ছিলেন না, কিন্তু এমন একটা জিনিস আপনি দেখে ফেলেছিলেন যেটার পর আপনার মনে হয়েছে যে এম- ইনি নেতাজি ছাড়া এমনি আর কেউ হয়, না। হ্যাঁ। এমনি হতো না কি, যখন আমরা একাধবার মানে হুম, ফার্স্ট 2-3 বার যখন আমরা গেছি, তো তখন আমাদের মনে তো সন্দেহ ছিল না কি উনি নেতাজি কি না। তো আমরা ঘুরে তখন বাইরে থাকতাম, যখন ওনার ঘরের ভেতরে আমাদের আর হিম্মত হতো না যে আমরা কোনো দিকে চোখ ঘুরিয়ে দেখি হুম, যে হুম, কোথায় কি আছে। তো হুম, বাইরে যখন বসে থাকতাম তখন একটু চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতাম যে কিছু যদি পাই যেটা মানে ওই করে, ইঙ্গিত করে যে উনি নেতাজি। তো একদিন হুম। আমি দেখলাম ওনার একটুখানি পর্দাটা সরা ছিল, তো দেখলাম একটা দূর থেকে না বোরোলিন লেখা। আচ্ছা। বোরোলিন কথা, ইনি হিন্দিতে বলছেন, অথচ বাংলায় বোরোলিন লেখা, কিন্তু ওই হুম, লেখাটা না আমার খুব চেনা চেনা লাগছিল, কিন্তু আমি রেকলেক্ট করতে পারছিলাম যে কোথায় দেখেছি, কোথায় দেখছি, কার সাথে মিলছে এটা। হুম। তারপরে মনে পড়লো, আরে এ তো ওই আহ, গুপ্ত প্রেসের পঞ্জিকা ফ্লিপস গুলোতে লেখা থাকতো না বোরোলিন। তো হ্যাঁ, উনি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হিন্দিতে কথা বলছেন, অথচ রেফার করছেন, নিজের পাশেই ওনার রাখা ছিল পাশের টেবিলে গুপ্ত প্রেসের পঞ্জিকা। ধার্মিক ছিলেন খুব। হ্যাঁ, খুব ধার্মিক ধার্মিক ছিলেন, খুব স্পিরিচুয়ালি ওনার ওই হয়ে গেছিল। আর অনেকে বলেন যে নেতাজিকে নাকি সাইবেরিয়ার জেলে রাখা হয়েছিল নেতাজি যখন রাশিয়ায় যান। তো এই মানুষটিকে এই যখন আপনারা দেখেন শারীরিক যে গঠন, এবং শুনেছিলাম যে সাইবেরিয়া, এটা এটা শোনা যায়, সবগুলোই শোনা কথা, তা এর কোনো প্রমাণ নেই, শোনা যায় যে সাইবেরিয়ার জেলে তাকে নাকি খুব টর্চার করা হয়েছিল, সবগুলোই নাকি। কিন্তু আপনি যখন এই মানুষটিকে দেখেন, এনার শারীরিক অবস্থা কিরকম ছিল? দুর্বল হয়ে গিয়েছিলেন? না, সবল না, ছিলেন? কেমন না, ছিলেন? একদম মনে হতো না যে উনি দুর্বল হয়ে গেছেন, এত বয়সেও হুম, ওনাকে হুম, বেশ ওই লাগতো, স্টাউট লাগতো, হুম, হাত পা খুব হুম, ব্লাঞ্চড, হুম, হ্যান্ডস এন্ড ফিট। কারণ পায়ে মাথা রেখে আমি প্রণাম করতাম, তো পাটা দেখতে পারতাম আর হাতটা দেখতে পারতাম সব সময়। তো হাতগুলো একদম যেমন ব্লাঞ্চড হয়, অনেকক্ষণের জলে রাখার পরে তুমি যদি বার করো তো এরকম না, হুম, হুম, সুন্দর পরিষ্কার। আর কি করে আমি তোমাকে এক্সপ্লেন করি, আমার সেবাই, আমরা ব্লাঞ্চড বলি, ওরকম ব্লাঞ্চ করে হাতগুলো বেরিয়েছে এরকম লাগতো। মুখ টুক তো একদম মানে এই মতো মনে হতো না কি একদম খুব থুড়থুড়ে বুড়ো, গলা কাঁপছে কথা বলতে, একদম না। হুম, 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 হুম। আপনি কখনো কিছু খাইয়েছিলেন? খাইয়েছি, এইগুলো তো অনেকবার রেনেসা বলেছি, আবার বলছি যে তবুও তবুও আমার টপিকে আপনি শ্বশুর, বলুন একবার। হ্যাঁ, আমার হ্যাঁ। শ্বশুর মশাই বলেছিলেন আমাকে, একদিন আমরা গেছিলাম ওনার কাছে, তো তখন শ্বশুর মশাই বলেন, বৌমা তুমি ওনাকে জিজ্ঞেস করবে যে তুমি যদি কিছু রান্না করে আনো তো উনি খাবেন কিনা। হুম, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি একদিন গেছিলাম, তো বললাম বাবা, আমি যদি কিছু রান্না করে আনি তো আপনি কি খাবেন। তো উনি না, আমি যেমন এদিকে বসে আছি উনি ওইদিকে কিছু দেখছিলেন, খাতাপত্র কিছু। তো চশমাটা উঠিয়ে এমনি করে পরে আমার দিকে দেখে, মানে এমন করে ওনার ভাব ছিল কি বড় রান্না করতে পারো, কি রান্না করতে পারো।
বলেন যে হ্যাঁ খাऊंगा, क्या बनाना जानती हो, শুক্তো বানানা জানতি হো, ঘন্ট বানানা জানতি হো। এবার তুমি বলো শুক্তো ঘন্ট একটা নন বেঙ্গলি জানেই না নাম, বাঙালি ছাড়া এই দুটো কথা এই মানে দেশের নামই জানে না লোকে। তা আমি তো এত খুশি হয়ে গেলাম, কারণ আমিও এই দুটো খুব ভালোবাসি, কারণ আমি নন ভেজের অত ওই নয়। তো আমি বললাম হ্যাঁ বাবা আমারও খুব ভালো লাগে এই দুটোই, আমি বানাতে পারি, আপনি খাবেন? তো বললেন হ্যাঁ খাऊंगा। মানে খুব খুশি হচ্ছেন আমার এই কথাগুলো শুনতে, শুনে, কিন্তু দেখাচ্ছেন কি বড় রান্না করতে পারো, আচ্ছা এনো দেখবো কেমন রান্না করো। তো সেই একদিন বাড়িতে আসার পরে একদিন আমার শ্বশুরমশাই বলেন, বৌমা আমি কাল তোমাকে সব জিনিসপত্র এনে দেবো, কাল তুমি একটু শুক্তো আর একটু ঘন্ট রান্না করবে, আমরা গিয়ে দিয়ে আসবো। তো আমি পরদিন যেমন রান্না টান্না করে আমি আর আমার শ্বশুরমশাই যাচ্ছি গাড়িতে। তো খানিকটা যাওয়ার পরেই আমাদের গাড়িটা না হঠাৎ নড়তে লাগলো খুব। আর সামনে থেকে, ওটা তো ন্যাশনাল হাইওয়ে, সামনে থেকে ট্রাক আসছিল, হঠাৎ এমনি করতে করতে বাঁদিকের দিক আমাদের গাড়িটা চলে গিয়ে একটা ঠেলার সাথে গিয়ে লড়ে গেল, দিয়ে গাড়িটা রুকে গেল। তো অনেকক্ষণ চেষ্টা করলেন আমার শ্বশুরমশাই, কিন্তু বললেন মনে হচ্ছে ব্রেক ফেল করেছে। তা আমরা গাড়িটা ওইখানেই রেখে আর আমরা রিক্সা করে বাড়িতে চলে এলাম। তো আমার শ্বশুরমশাই বললেন কি, ক্লিনিকে আসার পর আমার হাজবেন্ডকে বললেন তোমরা দুজনে স্কুটারে করে যাও, গিয়ে দিয়ে আসো, ওনার নাম করে জিনিসগুলো হয়েছে ওই দুটো দিয়ে এসো তোমরা। তো আমি আর এ স্কুটারে করে গেলাম। তো যেই পৌঁছেছি ওখানে ওই মাতাজি খটখট করলাম, মাতাজি বেরোলেন। আর ভগবানজি জিজ্ঞেস করলেন ভেতর থেকে কন হ্যায়। তো कौन है, तो बोलन फुलवा रानी है। बोलन पूछो किसी को चोट तो नहीं लगी। আমরা অন্যজনকে দেখছি, আমাকে আমি আমার হাজবেন্ডকে, যে উনি কি করে জানলেন উইদিন আ স্প্যান অফ হাফ অ্যান আওয়ার, 15 ঘন্টা আমরা পৌঁছে গেছিলাম, উনি কি করে জানলেন যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই যে স্পিরিচুয়ালি হাই বলি না আমরা, তো এটার সাথে আমরা কানেক্ট করি। আসলে যেদিন আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি, আমি যদি কিছু রান্না করি তো আপনি খাবেন, তো সেই দিনকে আমরা আসলে আমার শাশুড়ি আর আমার শ্বশুর মশাই আর আমি গেছিলাম দেখা করতে। আমার শাশুড়ি কলকাতা যাচ্ছিলেন, তো বললেন আমি যাবার আগে বাবার সাথে দেখা করে যাব। তো আমার শ্বশুর মশাই ঘরে বললেন কি বাবা, আমার এনাকে এনেছি, ইনি আপনার সাথে দেখা করতে এসেছেন, কারণ কি কলকাতা চলে যাচ্ছেন ইনি। তো বললেন কেন? ওনার ভাইয়ের মেয়ের বিয়ে আছে, তো ওই জন্য যায়। বললেন না ওদিনকে তো যাওয়া হতে পারে না। তাহলে কেন? তো ওদিক সেদিনকে যাত্রা নেই ওদিকের, কিন্তু সেই সময় উনি কোনো পাঁজি টাজি কিচ্ছু পড়েননি, বলেই হঠাৎই বললেন যে না সেদিনকে তো ওদিকে যাত্রা নেই, ওদিকে যাওয়া হবে না। তো বাবু বললেন, আমার শ্বশুরমশাই বললেন কি বাবা রিজার্ভেশন হয়ে গেছে, আর সময় নেই, মানে আর মাঝে সময় নেই, একলা যাচ্ছে, বিনা রিজার্ভেশনে পাঠাতে পারবো না, আর যাওয়া দরকারি খুব। তো বাবা আর কিছু বললেন না, চুপ করে গেলেন, যে যখন কিছু করাই যাবে না তার আমি বলে কি করব। তো এটার সাথে আমরা কানেক্ট করি কি, সেই দিনকে যে উনি বলেছিলেন যাত্রা নেই, দ্যাট মিনস কোনো আহ, মানে আনটুয়ার্ড ইনসিডেন্ট হতে পারে বা কিছু খারাপ হতে পারে। তো আর আমরা যে সেদিনকে সেভ হয়ে গেলাম, আমাদের যদি গাড়িটা ডান দিকে যেত তো আমরা তো ট্রাকের সাথে লড়ে যেতাম গিয়ে। তো আর পৌঁছবার সঙ্গে সঙ্গে উনি জিজ্ঞেস করলেন পুছো কিসি কো চোট তো নেই লাগি। তো দ্যাট মিনস উনি আমাদের বাঁচিয়েছেন, উনি জানতেন কি একটা অঘটন হবে, আর উনি বাঁচিয়েছেন। আমরা তো সেটাই মনে করি অলওয়েজ, নালে তো আমরা গেছিলাম সেদিন। টাচউড আপনারা ঠিক ছিলেন, এবং সেই জন্য আজকে আপনি আমার সামনে এই এত সুন্দর কথাগুলো, এত ইনফরমেটিভ কথাগুলো বলতে পারছেন। আমি আপনার কাছে আর দু একটা প্রশ্নই করবো রীতাদি। একটা প্রশ্ন যে মুখার্জি কমিশনে আপনাকে ডাকা হয়েছিল, আপনি সেখানে সাক্ষী হিসেবে গিয়েছিলেন এবং আপনাকে আপনাকে ডাকা হয়নি? না হয়েছে। হয়েছিল, হয়েছিল। এবং আপনি বেশ কিছু কথা বলেছিলেন। তো সেখানে এত এত খুলে বলতে পেরেছিলেন, মানে এই যে কানেকশন গুলো, ছোট ছোট কানেকশন গুলো আপনি বলছেন। দেখো আমার সত্যি কথা বলি, আমি ভুলেই গেছিলাম যে আমি কিছু, আমার শরীর খারাপ ছিল বা কিছু আমার
এরকম হয়ে গেছিল যে আমি হয়তো ভুলে গেছি, কি আমি ভুলে গেছিলাম যে আমি ওখানে গিয়ে আমি ডিপোজ করেছি, কিন্তু আমি গেছিলাম। কেন আমার মনে আছে কি আমাকে উনি একটা লেটার দিয়েছিলেন, ওটাকে কিছু ট্রান্সলেট করার জন্য আমাকে দেওয়া হয়েছিল, কেউ দিয়েছিল। তো ওটাতে আমি আমি বসে ওখানে করেছিলাম, আর ওখানে ওর মধ্যে ওই হেমন্দাস্তা লেখা ছিল, তো ওটাকে ইংলিশে লেখা ছিল। তো আমার মাথায় কিছুতে মর্টার অ্যান্ড পেস্টেলটা আসছিল না। তো দ্যাট এপিসোডে আমি বললাম হ্যাঁ হ্যাঁ, তো গেছিলাম ডিপোজ করতে। তবে হ্যাঁ, সেই সময় আমরা অত এত খোলাখুলি বলতাম না কারুকে, কাউকে বলতাম না তো যা। আর কমিশনে তো দেখো গল্প শুনবে না, কমিশনে দে উইল আস্ক কোয়েশ্চেন আইদার ইয়েস অর নো। তো ওনাকে দেখতে ছিল, লম্বা ছিলেন, ব্লান্ট ছিল, এত গল্প কি আর কমিশনে শুনবে? আমি এটা মনে করি ইয়েস এর নোতে আর আমি কোনো এমন কিছু বলিনি যে এখন তখন আলাদা বলেছি এখন আলাদা। আমার এটাই না মনে মানে হয়। আপনাকে আমি জিজ্ঞেস করার, আপনাকে জিজ্ঞেস করার সময় মানে এই ইয়েস অর নো, নাকি আপনি আপনি এমন একটা সময় ছিলেন যখন আপনার সঙ্গে মুখোমুখি কাউকে বসানো হয়েছিল, এরকম কোনো সিচুয়েশন হয়েছিল? আমি আমার আমার মনে নেই জানেসা, আমার একদম মনে নেই কি হুম সিচুয়েশন ছিল কি না ছিল। হ্যাঁ, আমরা তখন এত খোলাখুলি বলতাম না, একটু খুবই কম বলা শুরু করেছিলাম। হুম কারণ হুম দেখো, হুম একটু তো ভয়ও ছিল মনের মধ্যে আমাদের, না একদম। কি ভাই কোন রকম কিছু কেস হয় কিছু হয়। হুম তো হুম হুম খুব আর তারপরে ন্যাচারাল। যা যা আমি কমিশনের ওই দেখেছি পরে, তাতে তো মানে ইয়েস এন্ড নো তে আনসার করো বাস। একদমই। আজকে কোথাও গিয়ে আফসোস হয়, মানে আজকে অনেকটা বলার আপনি সাহস হয়তো জুগিয়েছেন আজকে, অনেকটা অনেকটা বেশি বলতে পারছেন, ভগবানজি সম্পর্কে হ্যাঁ, বলতে আর পারছেন। মানে আফসোস এটা হয় যে আগে যদি জানতাম যে জল এত দূর গড়াবে, তাহলে আরো ছোট ছোট যেগুলো কিছু হয়ে থাকে, কিছু বলে থাকেন উনি, তো সেগুলো নয় আমি নোট করে রাখতে পারতাম। আমরা তো ভাবলাম যে আহ শেষ হয়ে গেল সব, রাজভবনে তালা পড়ে গেছে, আর কিছু হবে না। এত দূর জল গড়াবে জানলে না হয় আরো একটু কিছু মনে করে আহ রাখতাম। এতটাই ওনার। এখন বলতে বলতে হুম। পারছি, এটাই আমি ভাবি যে কমসে কম এতটা তো বলতে পারছি। আর কেউ নেতাজি কিছু ওনার। বলুক, আমার আমার হ্যাঁ কোনো ফারাক পড়ে না কি উনি তখন কি বলেছিলেন এখন কি বলেছিলেন, মিথ্যে বলছেন সত্যি বলছেন, আপনার যা ভাবার আপনারা ভাবতে পারেন, আমার কোনো ওইতে ফরক পড়ে না। ইউ আর কনফিডেন্ট। I am confident in what I have said, I have been saying, and what I am saying now. I have no doubts about it. একদম। এবং আপনি জীবনকে দেখেছেন, অনেক বেশি অভিজ্ঞ। আপনি শিক্ষকতা করেছেন এবং ভগবানজির মতন একজন মানুষের সঙ্গে কথা বলেছেন, এবং সেখান থেকে আপনি যেটা বলছেন, ইউ আর কনফিডেন্ট, আপনি সেটা বলছেন। Yes, I আমি am. আপনার কাছে আরেকটা আরেকটা বিষয় জানতে চাইবো যে গুমনামি বাবা তো তাকে মিডিয়া নাম দিয়েছে, কিন্তু ভগবানজির যে জিনিসপত্রগুলো ছিল, আমি নিজে সেখানে গিয়েছিলাম, আমি দেখেছিলাম যে আহ, এখন খালি ঘরটা, ঘরে অনেক কিছু জায়গায় মানে একটা পিকচার রাখা ছিল মা কালীর, সেটার ছাপটা এখনো রয়েছে, চিহ্নটা দেওয়ালের মধ্যে, কিন্তু জিনিসপত্র নেই সেগুলো। ওই রামকাথা সংগ্রহালয় বোধহয় সেখানে হ্যাঁ, রাখা হয়েছে, রামকাথা কিন্তু সংগ্রহালয়তে রাখা হয়েছিল কিছু জিনিস, অনেক অল্প জিনিস, অনেক জিনিস এখনো ট্রেজারিতে পড়ে আছে। তার কি হবে আমি বলতে পারছি না, এবং রামকাথা সংগ্রহালয়টাই কি হবে জানি না। আর আর বইগুলো যে যে দেখবেও, তো খালি বই দেখে ইউ ক্যান এই আন্দাজ লাগাতে পারবে কি আরে এই বই উনি কোনো সন্ন্যাসী পড়তে পারে না, উনি এই বই পড়তেন, তার মানে ওনার কি কানেকশন ছিল, হুম, দ্যাট ইউ হুম, ক্যান হুম। দিস থিং। বাট যতক্ষণ না ওটাকে ডিজিটালাইজ করবে, ভেতরে না দেখবে, ততক্ষণ বুঝতে পারবে না যে উনি কি ওর মধ্যে লিখতেন। উনি একটা বই দেখিয়েছিলেন, তো তার মধ্যে লেখা ছিল নেহরুজির বিষয়ে কিছু লেখা ছিল। তো উনি কি নেহরু বলেছেন আর সামথিং, তো তাতে লিখেছিলেন হি ইজ আ লায়ার, ওনার হাতের লেখা। তো যতক্ষণ না বইগুলোর ভেতরে সবাই দেখবে, ততক্ষণ বুঝতে পারবে না যে কি। আপনার আপনার কাছে তো ওনার লেখা একটা চিঠিও ছিল তো, কখনো হ্যান্ডরাইটিং এক্সপার্টসরা আপনার থেকে সেটা কালেক্ট করার হ্যাঁ, চেষ্টা করেছিলেন? আনুষ্ঠানুষ নিয়ে গেছে, আমরা হুম কোনোদিন চেষ্টা হুম করিনি এসব। কি লাভ আমার হুম করে, হুম। কেন করব আমরা? ওরা রিসার্চ করেছে, ওরা নিয়ে গেছে, ওরা করেছে। আজকে এতগুলো বছর পরে আপনি কথাগুলো বলছেন, এবং আপনার শ্বশুর মশাইও আজকে নেই, আপনার স্বামীও
যাই হোক, এবং আপনিও আপনার সঙ্গে সঙ্গে এই যে একটা, এই যে এত তথ্য এবং যে মানুষটাকে নিয়ে, সেই মানুষটা শুধুমাত্র বাঙালিদের কাছে নয়, ভারতবর্ষের স্বাধীনতার আহ, অন্যতম কারিগর বলা যেতে পারে। এবং সেই মানুষটার কোথায় গেলেন, এটার খোঁজ করতে গিয়ে এত অবহেলা কেন, আপনার কি মনে হয়? কি বলি আমি, সবাইকার আলাদা আলাদা ওয়ে অফ থিঙ্কিং। সবাই ভাবে অন্য ভাবে, কেউ কিছু বলছে, কেউ কিছু বলছে, আজ কেউ কিছু বলছে, কাল কেউ কিছু বলছে। এক হয়ে কেন বলছে না? সবাই এক হয়ে কেন চেষ্টা করছে না এটা না, আমি আমি খোঁজ আমি আমি করার? যদি ইনফরমেশনের দিক থেকে বলি, তাহলে মানে মানে আপনার কাছে যা যা তথ্য রয়েছে, আহ, এগুলোকে কেন কালচার করা হচ্ছে না, এগুলোকে কেন আহ, দেখা হচ্ছে না, কেন ভাবা হচ্ছে না, কারণ কি, এগুলো নিয়ে আফসোস কারণ হয় কি আপনার? অমুক, কারণ কি এ এ কিছু বলছে, ও কিছু বলছে, সে কিছু বলছে, এমনি করে তো হয় না। সব একসাথে হও, এক এক হয়ে ও বই বিক্রি করছে, সবাই তো বই বিক্রি করছে, সবাই তো বই লিখছে। তো অনুজা চন্দ্রচূড় লিখছে, তো কি হয়েছে? কেন লিখতে পারে না? সবাই লিখছে বই। আমাকেও লোকে বলে এসব বই লেখো, আমি বললাম না, আমি বই লিখবো না। কি হবে লিখে? আমি তো বলেই দিয়েছি সব। এনিওয়ে, তো সবাই আলাদা আলাদা করলে হবে না। আমি ভাববো আমি রীতা ব্যানার্জি, আমি যা জানি এটা আর আমি কারোকে জানাবো না, আর আমি ঠিক বলছি, অমুক ভুল করছে। আই মে বি রং সামওয়্যার। আমি যা তথ্য দিচ্ছি, আমি আই এম কনফিডেন্ট অ্যাবাউট ইট। বাট সবাই যদি আমরা এইভাবে কি আমি এই তুমি এই সে, তাহলে কিছু হবে না। এক হও, এক হয়ে এই জিনিসটার জন্য লড়ো, তবেই হবে। কেউ কিছু বলবে, কেউ কিছু বলবে, হবে না। আজ একটা গ্রুপ নেতাজি, তৈরি করবে, হুম, তার থেকে তিন ভাগ হয়ে যাবে, এরকম করে হবে না। সবাই সেটা কি নিজের নেতাজি ইম্পর্টেন্স। বাঙালি, নেতাজি বাঙালি না হলে কি এটা হতো না? কারণ বাঙালিরা যে কাজটাই করতে যায় আমাদের ইউনিটি থাকে না, আমাদের নামে এটা একটা কলঙ্ক। ভেরি স্যাড পার্ট, ভেরি স্যাড অ্যাবাউট ইট। তো আমার আমার এই আমার হচ্ছে কি, হ্যাঁ, একসঙ্গে না হলে এটা হবে না। আমি যদি ভাবো কি আমি বলে 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 কালকে আমি বলবো আজ এটা হলো, এই জন্য কি আমিই বলেছিলাম তাই, আমি জিনিসটা সরাতে হবে। ইগোটা সরিয়ে কাজ করতে হবে। ইগো সামনে থাকলে এটার কখনো কিচ্ছু হবে না। কিন্তু নেতাজি পরিবারের একটা বড় অংশ, তারা তো এর বিপক্ষে, তারা তো মানতেই চায় না। তাদের ছেড়ে দাও না, যারা পক্ষে আছে তারা এসো একসাথে। যারা বিপক্ষে আছে তার থেকে বেশি বোধহয় পক্ষে আছে। তো সেই বড় পার্ট অফ দ্য কান্ট্রি, ইফ দে কাম টুগেদার, আই থিঙ্ক উই উইল বি এবল টু ডু সামথিং। নেতাজির 125তম জন্মবার্ষিকী, মানে সত্যি সেটা দেখার মতো, মুগ্ধ হওয়ার মতো। এবং আমরা সেটা দেখেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে, কি অপূর্ব সুন্দর ভাবে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। কিন্তু তিনি কোথায় গেলেন, তার খোঁজের ব্যাপারে সে কোথাও একটা অনীহা থেকে যাচ্ছে। আপনি সরকারকে কিছু বলতে চাইবেন? সরকারকে এটাই বলতে চাইবো কি এটার কিছু একটা শেষ দেখান আমাদের, খোঁজ করুন, এত আপনার কাছে তথ্য আছে, এটাকে ওই করুন, তার একটা জানান যে কে ছিল। এখন এখানে এই সহায় কমিশন বলল কি উনি আহ, ওর কাজ এই ছিল কি, এই যে এখানে লোকটা ছিল এটা কে ছিল, ইফ নট নেতাজি দেন হু? তো সেটা তো ও বলতে পারলো না। সেটা নেতাজির ফলোয়ার, তো ফলোয়ার তো আমরাও সবাই। তা আমাদের বাড়িতে নেতাজির একটা ছবি আছে খালি, আর কিছু ছবি, কিছু গুমনাম, মানে ভগবানজি বলতে পারো না, নেতাজি বলো তো। তার কিছু চিঠি আছে এক একটা, অনেক চিঠি তো সব নিয়ে গেছে। এই তো আমরা লোক, কি চিঠি পড়ার জন্য নিলাম আর নিয়ে চলে গেলাম, আর ফেরতই দিলাম না। এই তো আমাদের মেন্টালিটি। তারা কি করছে সেই চিঠিগুলো নিয়ে ভগবান জানে। তো এই বলবো কি ভাই, ফাইন্ড আউট। তুমি বলছো কি ফলোয়ার ছিল, তো ফলোয়ার ওর নিজের জিনিসও তো কিছু থাকবে, কি না সব নেতাজিরই জিনিস থাকবে? একদমই। অনেক ধন্যবাদ রীতাদি। অনেকগুলো ইনফরমেশন আপনি দিলেন, যার মধ্যে হয়তো আপনি বহুবার বলেছেন, কিন্তু কিছু নতুন ইনফরমেশন এলো। আমরা জানি না যে সরকার এগুলোকে কতটা ইউজ করবে, কিন্তু আপনি যে ইনফরমেশনের ডালি নিয়ে বসে রয়েছেন, সেটা মানে ইট শুড বি ইউজ। যদি এটা না হয়, বোধহয় অনেক অনেক দেরি হয়ে যাবে। আহ, অন্তত অন্তত মানে আই ফিল দ্যাট। এবং আমরা শুধু সাংবাদিক হিসাবে, ইউটিউবার হিসেবে এই কাজটা করছি না। এটা এটা নেতাজিকে কিছু দেওয়ার রয়েছে, তার তিনি কোথায় গিয়েছিলেন সেটা দেশবাসীর জানার অধিকার আছে। এবং সেই অধিকারটা
অবশ্যই মেয়েটা দরকার। আর এটা আমার যাদের মনে কাছে হয় যে যাদের কাছে ইনফরমেশন আছে তারা কেন বের করছে না? যাদের কাছে ইনফরমেশন আছে তারা কেন বের করছে না? হোয়াট ইজ দ্য রিজন? হোয়াট ইজ দ্য রিজন? বলুক, কেন বার করছে না? এটা বলা তো খুব ইজি কি উনি মুখার্জি কমিশনে বলেননি, এখন বলছেন, উনি মিথ্যে কথা বলছেন, উনি এই উনি তাই। নিজেদের কথাগুলো বলো ভাই, নিজেদের কথাগুলো বার করো, সামনে এসো। অনেক ধন্যবাদ রিতা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মাই প্লেজার, মাই প্লেজার।